আমি আশ্চর্য। তার কাছে গিয়ে তার কলার চেপে ধরলাম। কি বললেন আপনি? আপনার সাহস তো কম না, একদম মাটিতে পুঁতে ফেলবো আপনাকে। তিনি এবার আমার কোমর বরাবর হাত রেখে আমার কানে ফিসফিসিয়ে বললেন, আজকে তোমায় একদম বউ বউ লাগছে, আমার পিচ্চি বউ। তো অন্যদিন কি লাগে? বোন বোন। এই মেয়ে কি বলছো, পাগল হলে নাকি? হয়েছি, বলেন কোথায় ছিলেন? কে সেই মেয়ে? তিনি অট্টহাসিতে হেসে বললেন, আমার বউটা দেখে অধিকার ফলাচ্ছে, খুব ভালো লাগছে, কিন্তু রাগে ফুলে টমেটো হয়ে যাচ্ছ দেখি। তাকে মুহূর্তেই ছেড়ে দিলাম। অভিমানী সুরে বললাম, বউ হলে তো আমার সাথে এমন করতেন না। আপনি তো আমাকে দায়ে পড়ে বিয়ে করেছেন। সূর্য আমাকে টেনে নিজের কাছে নিয়ে নিলেন। বললেন, এই একদম চুপ, আর একটা কথা বললে এখন বেলকুনি দিয়ে ফেলে দিব। কেন? সত্যি কথা শুনতে খারাপ লাগে বুঝি? কি সত্যি বলছো তুমি? আপনি আমাকে দায়ে, আমাকে আর বলতে দিলেন উনি। ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন। একদম আর একটা কথা বলবে না তুমি, একটা শব্দ হলে তোমার কিন্তু। তাহলে আপনি আমাকে ভালোবাসেন? প্রশ্নে ছুড়ে মারলাম তুর্যের দিকে। আমার প্রশ্নে তিনি সাথে সাথে আমায় ছেড়ে আমার থেকে দুহাত দূরে সরে দাঁড়ালেন। এরপর ব্যালকনিতে চলে গেলেন। হঠাৎ কি হলো তার? আমি কিছু বললাম না, চুপচাপ এসে শুয়ে পড়লাম। চোখ দুটো কেন জানি আজ ভিজে আসছে। এই মানুষটাকে তো আমি চাইনি, তাহলে কেন তার মায়ায় আবদ্ধ হয়ে পড়ছি দিনে দিনে? কেন এমন হচ্ছে? আমার অনুভূতিগুলো এমন কেন? কান্না আজ বাদ মানছে না, কেঁদেই ফেললাম। কিছুক্ষণ পর কারো হাতের কোমল স্পর্শে কেঁপে উঠলাম। ধ্বনিত হলো সে মোহনীয় কণ্ঠস্বর। বউটা আমার অভিমান করেছে নাকি? চলবে। তাকে কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। তার সাথে আজ কথা বলবো না বলে ঠিক করলাম। সে আমাকে অনেকবার ডাক দিল, কিন্তু আমি নিরুত্তর। হঠাৎ সে আমাকে টেনে তুলে বসালো, আমার দিকে অগ্রসর হয়ে বলল, আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা, শুধু এতটুকু জানি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাকে আমার প্রয়োজন, আমার বেঁচে থাকার জন্য হলেও তুমি প্রয়োজন। তার কথা শুনে ঠোঁটের কোণ প্রসারিত হলো। মানুষটা সত্যিই অদ্ভুত। এই যে মিস আদ্রিমণি, যার জন্য অপেক্ষা করে আছেন সে তো আর আপনার নেই। ফোনের ওপাশ থেকে রমণীর কণ্ঠস্বর আসলো। আপনার চোখের মণি তো আরেকজনের হয়ে গেছে। ঠিক বলছি, এই আরহাম আহতাব কখনো মিথ্যা বলে না। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখো। ফোনের স্ক্রিনে দুটো চেহারা দৃশ্যমান হতেই রমণী ভড়কে গেল। রাগে তার ফর্সা মুখখানা লাল হয়ে গেছে। ফোনটা ছুঁড়ে মারল সে। ফোনের ওপাশের অবস্থায় বুঝতে পেরে আফতাব মুচকি হাসলো। এরপর বলল, তোমাকে তো দেশে ফিরতেই হবে আদ্রিমণি, তা যেভাবেই হোক। তোমার সাথে আমার পুরনো কিছু হিসেব আছে যে। বিড়বিড় করতে থাকা অবস্থায় বিন্দুর ডাক পড়ল। আফতাব বিন্দুর কাছে চলে গেল। বিন্দু আফতাবকে বলল, ভাইয়া, রাহাতের কোনো খবর পেয়েছো কি? না, পাইনি। দেশে নেই, এখন বাইরে আছে। ও বাহিরে গেছে, আমাকে তো বললো না। ঠান্ডা হ, তোকে বলেনি? বিন্দুর মনের ক্ষোভ আরো বেড়ে গেল। রাহাত তাকে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি সে তাকে সরিয়ে দিচ্ছে? ভালোবাসা এত কষ্টের কেন হয়? রোজের বিয়ে দিলেন, কম তো হলো না। মেয়েটাকে একটা বারও দেখলাম না। দেখে কি করবা, মেয়ে সুখে আছে। তাই বলে মেয়েটাকে একটা বারও দেখতে ইচ্ছে হয় না বুঝি? হলেই বা কি করবা, এলাকার অবস্থা দেখছো। দেখেই কি হবে? যদি এই অবস্থা সারা জীবন থাকে, তাহলে কি সারা জীবন আমি আমার মেয়েকে দেখতে পাবো না? না। রোজের মা চুপ হয়ে বসে থাকে। খানিকক্ষণ পর মেজ চাচি সেখানে উপস্থিত হয়। তাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে রোজের মা জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি, এভাবে ছুটে চললে কোথায়? আগে বলো মধু কোথায়? ও তো কুচিংয়ে। মধুকে তাড়াতাড়ি নিয়ে আসো। কিন্তু কেন? আজকে রহমানের মেয়ে সাদিকাকে পাচ্ছে না। হায় আল্লাহ, বলেন কি? বছর ধরে যে এখানে কি চলছে? জানি না, আল্লাহ মাফ করুক। এবার মধুর বিয়েটা দাও, তাহলে আমাদের বাড়ির আর কোনো দুশ্চিন্তাই থাকবে না। মেয়েগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? কেন নিয়ে যাচ্ছে? সোনালি রং খেলিয়ে শুরু হয়েছে আর একটা নতুন প্রভাতের, নতুন সকালের। চারপাশের কোলাহল এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। ফলে ব্যস্ত হয়ে পড়েছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড পরিচালনায়। ব্যস্ত শহর ব্যস্ত হয়ে পড়েছে তার দিশায়। দূর দূরান্তের আকাশ পানে সূর্যি মামার কোল ঘেঁষে উঠছে পাখির ঝাঁক। শীতল বাতাস বইছে চারদিকে। ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে শীত মশাই আসলো বলে। ব্যস্ত শহরে চোখ বোলাতে গিয়ে ভুলেই গেছি যে কেউ আমাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে যাচ্ছে।
একদমই খেয়াল ছিল না। পেছন ফিরে তাকাতেই তার রাগান্বিত মুখশ্রী দেখে থমকে গেলাম। আপনি এখানে? না, এখানে একটা ভূত। তাও ঠিক বলেছেন, কোনো অংশে ভূত থেকে তো কম না আপনি। আমি তোমার সাথে মশকরা করছি? কখন থেকে ডাকছি? ছাদে কি? কিছু না, এমনিতেই এসেছি একটু। এবার তুর্য আমার দিকে সন্দিহান দৃষ্টিতে দেখলেন। তুমি এসেছো নিজে থেকে, তাও আবার ছাদে? আমাকে শিখাচ্ছ? বলো বাদরটা কোথায়? বাদর কে আবার? এখানে তো আমি। আপনি আমাকে বাদর বললেন? তোমার ননদিনী কোথায়? ভালোই ভালোই বলে দাও বলছি। আমি কি জানি ও কোথায়, কি করছে ও? তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। কি হবে? তিনি বাঁকা হেসে বললেন। সেটা তোমার ননদের কাছ থেকে শুনে নিও। বলে উনি চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না। কি বললেন উনি? হঠাৎ সে আবার ফিরে এলো, এসে আমার কপালে এক চুম্বন এঁকে দিল। এরপর বলল, আসি বউ, হাসপাতালে যাচ্ছি, ফিরতে রাত হবে। এরপর চোখ টিপ দিয়ে বললাম, রাতে তৈরি থেকো কিন্তু। বলে তিনি প্রস্থান করলেন। আমি কিছু বললাম না, ছাদ থেকে নিচে নেমে আসলাম। নিচে নামতেই আমার শাশুড়ি মা আমাকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিলেন। বললেন, কেমন আছিস মা? আমি তো ভালোই। আমাকে দেখছো না, হঠাৎ এইভাবে জিজ্ঞেস করছো? তুর্য কি তোর সাথে খারাপ ব্যবহার করে? তোকে বকা দেয়? না তো, কেন, কি হয়েছে? তিনি হেসে বললেন। কিছু না। এরপর আবার বললেন, মারে, আমরা তো বুড়ো হয়ে গেছি। বুড়ো বয়সে একজন সঙ্গী না থাকলে চলে? একটা নাতি নাতনির মুখ দেখতে তো সবাই চায়। তার কথায় আমার চোখ দুটো পান্তুয়ার আকার ধারণ করলো। মিফতার দিকে চেয়ে দেখলাম ও মিটিমিটি হাসছে। তার মানে ওরই কাজ এটা। আর তুর্য, তার মানে এই কথা ওনাকেও বলা হয়েছে। তাই তো মিফতাকে খুঁজছিলেন। আমাকে কি বলে গেলেন উনি? লজ্জায় আমি লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। কি করব আমি? মনে মনে এই মেয়েটাকে হাজারটা বকা শুনিয়ে দিচ্ছি, কিন্তু মেয়েটা বলেছে কি? রাস্তায় দেখে শুনে চলতে পারেন না? চোখের ওই কালো বাতি খুলে চোখ দিয়ে দেখেন। মেয়েটার কথা শুনে তার দিকে তাকালো আহতাব। মেয়েটার কি সাহস তার সাথে গলা উঁচিয়ে কথা বলছে? আহতাব মেয়েটিকে বলল, এই মেয়ে, তুমি কার সাথে কথা বলছো জানো? হুম, জানি। আমি একটা কণার সাথে কথা বলছি। কি কি বললে তুমি? ওই, এ দেখছি বয়রাও। এই মেয়ে, মুখ সামলাও, নাহলে তোমাকে আমি। কি করবেন শুনি? আমিও মধু, দেখে নিব আপনি কি করেন। আগে তো আমার সব জিনিসপত্র ফেলে দিয়েছেন, কোথায় আমাকে সরি বলবেন তাও না করে থ্রেট দিচ্ছেন। আহতাব মেয়েটিকে ভালো করে দেখতে লাগলো। কি দুরন্ত মেয়ে, তার মুখের উপর তাকে এতগুলো কথা শুনিয়ে দিল। কি তাজ্জব ব্যাপার। আহতাব কিছু বলবে তার আগেই মধুকে কেউ ডাক দিল। মধু ছুটে তার কাছে গেল, যাওয়ার সময় তাকে বলে গেল, এইবারের মতো মাফ করে দিচ্ছি, নেক্সট টাইম যাতে এমন না হয়। আহতাব হা করে তাকিয়ে থাকলো রমণীর যাওয়ার পানে। খুব করে খেয়াল করছি তুর্য বাড়িতে আসার পর থেকেই কেমন করে অন্যমনস্ক হয়ে আছে। কি ভাবছেন উনি? ওনার নীরবতা কেন জানি সহ্য হচ্ছে না আমার। তাই তার কাছে যে জিজ্ঞেস করলাম, আপনি এমন চুপ করে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? মেহু, আমার ট্রান্সফার হয়ে গেছে। রাত্রি আস্তে আস্তে গভীরতা লাভ করছে। চারপাশের ক্ষীণ আলোকরেখা আস্তে আস্তে অস্পষ্ট হতে শুরু করেছে। অন্ধকার ঢেকে নিচ্ছে ধরণীকে। কোলাহলপূর্ণ পরিবেশ শান্ত হয়ে গেছে। সময় তার গতিতে চলে যাচ্ছে। এই মুহূর্তে সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। কিন্তু এই আঁধার রাত্রিতে জেগে আছে দুটো মানবী। কারো চোখেই ঘুম নেই, কেউ টুটা শব্দ করছে না। দুজনেই নীরব। আঁধারের কালো রেখা তাদের মনে এসে ধরেছে। খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছি। তুর্যও আজ দূরত্ব বজায় রেখে শুয়ে আছেন। হয়তো আমাকে নিজের থেকে সরাতে চাচ্ছেন। হঠাৎ কি হলো? আমাদের মধ্যে দূরত্ব কমছে তো বাড়ছেই। কি যে হচ্ছে তা আমার মস্তিষ্কে প্রবেশ করছে না। যখনই কাউকে আপন ভেবে কাছে টেনে নেই, তখনই কেন তারা দূরে সরিয়ে দেয়? কেন আমায় বোঝে না? তিনি দূরে সরে গেলে থাকতে পারবো তো? হঠাৎ শুনতে পেলাম তার কণ্ঠস্বর। মেহু, ঘুমিয়ে পড়েছ? আমি চুপ থাকলাম। কথা বলছো না যে? আমি তাও উত্তর করলাম না। তিনি আবার বললেন, আমি জানি তুমি জেগে আছো, কথা বলো। আমি তাও নিঃশব্দ। এবার তিনি আমার কাছে চলে এলেন, বললেন, ও বউ, কথা বলো, মন খারাপ? কিছু বলছি না দেখে তিনি আমাকে টেনে তুললেন। এভাবে কথা না বলার মানেটা কি? আমি কি করেছি তা তো বলবে। আপনি চলে যাবেন তুর্য?
আপনার কোথায় ট্রান্সফার হয়েছে? এতক্ষণে বুঝলাম। এই জন্য বুঝি মন খারাপ? আমি মাথা নিচু করে ফেললাম। আকাশে পাতালে যেখানেই যাই না কেন একসাথে যাব। মানে? মানে আমি যেখানে তুমিও সেখানে। প্রফুল্ল হয়ে বললাম, আপনি আমাকে সাথে নিয়ে যাবেন তুর্য? তিনি বললেন, সাথে না, কোলে করে নিয়ে যাব। প্রিয় মানুষের সাথে থাকার মুহূর্তগুলোই সত্যি আনন্দের হয়। বাড়িতে এসেই রাগে ফুঁসছে আহতাফ। আজ তার মুখের উপর তাকে এতগুলো কথা শুনিয়ে দিল। কত বড় সাহস মেয়েটার, তার সাথে গলা উঁচিয়ে কথা বলে। কিন্তু মেয়েটা আসলে কে? রাগে সে হাত মুষ্টি করে নিল। রাগে ড্রেসিং টেবিলের উপরে সুসজ্জিত জিনিসপত্রগুলো ফেলে দিল সে। ভাঙচুরের শব্দ শুনে বিন্দু দৌড়ে এলো। ভাইয়া কি করছো? সকাল সকাল কি শুরু করলে? কি হয়েছে তোমার? আহতাফ রেগে গর্জে উঠে বলল, মেয়ের সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? কোন মেয়ে ভাইয়া? কি বলছো তুমি? বিন্দুর কথায় সে মাথার চুল খামছে ধরল। বলল, তুই চিনবি না? এটার হিসেব নিকেশ তো আমি করবই। ফোনের রিংটং বেজে উঠলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিন্দু ঘটনার কিছুই বুঝতে পারল না। সকালে ঘুম থেকে উঠেই চোখে পড়ল সুদর্শন সেই মুখশ্রী এক ধ্যানে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে নিরুত্তর, আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। আমি তাকে বললাম, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? সরুন, আমি উঠব। সে আমায় এবার শক্ত করে জড়িয়ে ধরল। আমি বললাম, আরে আরে কি করছেন? ছাড়ুন। কি শুরু করলেন? চুপ, একদম চুপ। সারাক্ষণ বকবক করতে থাকো, একটা মিনিট চুপ থাকতে পারো না? দেখছো তো ইম্পর্টেন্ট কাজ করছি। ইম্পর্টেন্ট কাজটা কি? এই যে তোমাকে দেখছি, এটার চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু আছে নাকি? কেন, আমার কি রূপ বেড়েছে নাকি এভাবে দেখতে হচ্ছে? বেড়েছে তো। বউটা দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছে। কি করলাম? আমাকে পাগল বানিয়ে দিচ্ছ যে। কখন? কিভাবে? তিনি আমার থুতনিতে চুমু খেলেন, এরপর বললেন। এভাবে? আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। বললাম, হয়েছে, সরুন তো। সরবো না। আজকে সারা দিন এভাবে শুয়ে থাকবো। কি বলছেন? ঠিক বলছি। অনেক হয়েছে, এবার ছাড়ুন, না হলে। না হলে কি করবে শুনি? আমি অসহায় ফেস করে বললাম, প্লিজ সরুন প্লিজ। তিনি এবার হো হো করে হেসে ফেললেন, আমায় ছেড়ে দিয়ে বললেন। আমি কাছে আসলেই তোমার যাওয়ার তাড়া পড়ে যায়। আমি তার কথায় ভড়কে গেলাম। কি বললেন উনি? এদিকে থাইল্যান্ডে একটা বারে বসে আছে এক যুবক যুবতী। যুবতীকে উদ্দেশ্য করে যুবক বলল। উত্তরে যুবতী বলল, এবার বেশি হয়নি শালা, ওই স্যারটার জন্যই তো পারলাম না। তা কি করবি? ব্যবসা তো এবার তাহলে? একদম না, কয়েকদিনের মধ্যে ডিলটা হয়ে যাবে, আবার আনতে পারবো। কিভাবে? আয়মান স্যারকে কি করবি? শেষ করে দিয়েছি অনেক আগেই। কি বলছিস তুই? ঠিক বলছি, আমার রাস্তায় যে আসবে তাকেই শেষ করে দিব। যুবতীর কথায় যুবকের শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। এই মেয়েটার এত সাহস কেন? মেয়েটা কি চাচ্ছে? তাকে অস্থির দেখে যুবতী তাকে বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন? স্যারের ছেলেকে তো চিনি, পুরোই সাইকো একটা। ও জানতে পারলে কি হবে চিন্তা করছিস? যুবতী হেসে বলল, জানতে পারবে না সেরকম কোনো সুযোগই রাখিনি। তবে একটা জিনিস। কি? কিছু না, তুই বাড়ি যা। রাত কত হলো, তুই যাবি না? যাব, আরো পরে। তুই দিন দিন খুব বিগড়ে যাচ্ছিস রাদি। ভেবে দেখছিস কি হবে তোর? আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না, আমার জন্য ভাবার জন্য আমার জান আছে। যুবক তার কথায় হেসে উঠল। যুবতী তার হাসার পানে লক্ষ্য করে কিঞ্চিত ভ্রু নাচিয়ে বলল, হাসছিস কেন বিহান? তোর জানটা কি শুনি? তোর শুনে কি হবে? তুর্য ভাই তোকে মেনে নিব, এখনো এই চিন্তায় আছিস? দ্যাট ইউ আর রং আইডিয়া। হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলল যুবতী। সঙ্গে সঙ্গে বিকট আওয়াজে তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণ লাউড ভলিউমে যে গান চলছিল তাও থেমে গেল। জোরে জোরে চিৎকার করে যুবতী বলল, তুর্য শুধু আমার, ও আমারই। যুবক হেসে বার থেকে বেরিয়ে আসলো। বাহিরে এসে কাউকে ফোন করলো সে। স্যার, আমাদের ধারণা সত্যি, এসব রাদি আর তার টিম করেছে। আর আয়মান স্যারের রহস্যজনক খুনও তাদের পরিকল্পনা।
আমাকে আর কিছুদিন সময় দিতে হবে সব পুরো হাতে পেতে। মাত্রই কলেজে এসে পৌঁছলো মধু। সে আসা মাত্রই হীরা তাকে টেনে ক্লাসে নিয়ে গেল। হীরা বলল, এত দেরি করলি কেন মধু? আজকে লেট হয়ে গেছে। ও, আজকে নতুন ফিজিক্স লেকচার আসবে, মনে আছে তো? জানি তো। তাড়াতাড়ি চল, শুরুতে তো তার ক্লাস। শুনেছি সে নাকি খুব রাগী, আমাদের আয়মান স্যারের ছেলে। আইমান স্যারের ছেলে? হুম। আচ্ছা চল, রাগী হোক আর যাই হোক, পড়া ঠিক করে বুঝলেই হলো। ক্লাসে এসে নিজেদের জায়গায় বসে পড়ল মধু আর হীরা। কিছুক্ষণ পর অধ্যক্ষ তাদের ক্লাসে আসলো। সাথে ব্যক্তিকে দেখে মধু হীরার কানে ফিসফিসিয়ে বলল, এই লোক এখানে কি করছে রে? অধ্যক্ষ স্যার বললেন, ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের ফিজিক্স টিচার মিস্টার আরহাম আহাত্তাব। আজ থেকে তোমাদের ক্লাস উনি করাবেন। তোমরা সবাই তোমার স্যারের সাথে পরিচিত হয়ে নাও, কারণ স্যারকে ডিস্টার্ব করবে না কিন্তু। অধ্যক্ষের কথা শুনে মধু বলে উঠল, হাই আল্লাহ, এটা আমাদের টিচার। মধু, তুই তো শেষ। হীরা বলল, কি বলছিস তখন থেকে? কি হয়েছে তোর? আমি শেষ রে, আমার মাথায় বাঁশ পড়বে। কি বলছিস? অধ্যক্ষ চলে গেলে আহতাফের দৃষ্টি সর্বপ্রথম সেখানেই গেল। মধুর নাজেহাল চেহারা দেখে সে হেসে ফেলল। আহতাফ মধুকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, স্ট্যান্ড আপ। আহতাফের কথায় মধু শুকনো ঢোক গিল। আহতাফের মুখে বিদ্যমান রহস্যময় হাসি। মধু আস্তে করে উঠে দাঁড়ালো। আহতাফ তাকে জিজ্ঞেস করলো, তো মিস, আপনার নামটা কি? জি স্যার, মধুরিমা মধু। ও, গুড নেম। পড়াশোনা কেমন চলে? জি স্যার, ভালোই তো। গুড। ফিজিক্স প্রথম পত্র বইটা বের করেন তো। বই স্যার? বই দিচ্ছি স্যার বলে মধু হীরার দিকে তাকায়। বই তো সে আনেনি। এখন যে আহতাফ তার খবর বানাবে সেটা জানে। আহতাফ বলল, একটা বই দিতে এতক্ষণ সময় লাগে মিস মধুরিমা? স্যার আসলে বই, আজকে বই। বই কি হয়েছে বইয়ের? মারা গেছে বই? আহতাফের কথায় পুরো ক্লাস হেসে উঠল। আহতাফ তাদের চুপ থাকতে বলে মধুকে বলল, বই নিয়ে আসো না তো কলেজে কেন আসো? তোমার রূপ দেখাতে? দেখাচ্ছ কতটা রূপবতী তুমি? ছেলেদের আকর্ষণ করতে আসো? আহতাফের কথাগুলো শুনে মধুর খুব খারাপ লাগছে। চুপ করে দাঁড়িয়ে থাকলো সে। আহতাফ তাকে বলল, গেট আউট ফ্রম মাই ক্লাস। অফ ডেতে কোথায় যাচ্ছেন আপনি? প্রশ্ন ছুড়ে মারলাম তুর্যর দিকে। তিনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে এক গাল হাসি উপহার দিলেন। এরপর পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। খুব রাগ হচ্ছে এই মুহূর্তে। আমার কথা কি উনি কানে শুনতে পাননি? কপট রাগ দেখে তার সামনে দাঁড়ালাম। এরপর বললাম, আপনি কি আমার কথা কানে শুনতে পাননি? তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি বলেছিলে? আশ্চর্য তো, কি বললাম কানেই নিল না। আমি আবার দাঁতে দাঁত চেপে বললাম, এরকম সুটেড বুটেড হয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, কোথায় যেন যাচ্ছি, মনে পড়ছে না কেন বলো তো? মানে কি, আমার সাথে মজা করছেন নাকি? মজা আমি করছি না, তুমি করছো। বলো তো। আমি আবার কি করলাম? গতকাল চিল্লাচিল্লি করে আমার মাথা ধরিয়ে দিলে বাপের বাড়ি যাবে, আর আজ এমন করছো। সাথে সাথে মনে পড়লো আজ বাড়ি যাওয়ার কথা ছিল। কয়েকদিন যাবৎ তুর্যের কানের সামনে এই কথা তুলেছি। উনি প্রথমে না করলেও পরে রাজি হয়েছেন, কিন্তু আমি নিজেই তো ভুলে গেলাম। তিনি আমার কাছে এসে বললেন, এখন একটু কাজ আছে আমার, বাহিরে যাব, এরপর এসে তোমাকে নিয়ে তোমাদের বাড়ি যাব। আমি ঠোঁটে কামড় দিয়ে বললাম, মনে ছিল না। তাই নাকি? তা কি মনে থাকে শুধু আমাকে? সারাদিন আমার চিন্তাই করো নাকি? সমস্যা নেই, জামাইয়ের চিন্তা করতেই পারো, আমি মাইন্ড করব না। আপনি কি পাগল তুর্য? আমি কেন পাগল হতে যাব বলো তো? জামাইকে পাগল বলতে নেই। আর একটা কথা শোনো, এভাবে ঠোঁট কামড়াবে না। ঠোঁটে কামড় দেওয়ার জন্য আমি আছি। তার কথায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে। কি বললেন উনি? মানুষটা একদম একটা অসভ্য। কথায় কথায় আমাকে লজ্জা দেওয়ার ধান্দায় থাকে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তিনি আমাকে বললেন, কি হলো, যাবে না? রেডি হচ্ছ না যে? এই তো যাচ্ছি। না যেতে চাইলেও আমার আপত্তি নেই। আমরা
প্রাইভেট টাইম স্পেন্ড করব তাহলে। বলে তিনি আমায় চোখ টিপ দিলেন। আমি কোনো কথা না বলে আলমারি থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। রাহাত বসে আছে একটা পার্কে। কিছুই ভালো লাগছে না তার। বিন্দুকে ছাড়া সে যে শূন্য। ভালোবাসা খুব অদ্ভুত, কখনো পোড়ায়, কখনো বা হাসায়। এই অদ্ভুত খেলায় পাবে কি সে তার প্রেয়সীকে? বলে দিবে কি সত্যটা? না, তার কাছে আর কিছু ভালো লাগছে না। কয়েকদিন হলো থাইল্যান্ডে এসেছে সে, কিন্তু একটা মুহূর্তের জন্যও ভুলতে পারেনি বিন্দুকে। বিন্দুকে সে পাগলের মতো ভালোবাসে। কিন্তু কি হলো? বাড়িতে সে মন খারাপ করে বসে আছে মধু। তার ভালো লাগছে না। আতাব তাকে এতগুলো কথা শুনিয়ে দিল, কিন্তু এর কোনোটাই তো মধু করেনি। খুব খারাপ লাগছে তার। তাকে এভাবে বকলো। তার মন খারাপের মাঝে তার মা ডাক দিল। মধু তার মায়ের কাছে গেল। মা তাকে বলল, কোথায় থাকিস সারাদিন? ডেকেও পাওয়া যায় না। দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছিস তুই। কি হয়েছে বলো? মধুর মা লক্ষ্য করলেন মধু চুপচাপ। এ তো চুপ থাকার কথার মতো মেয়ে না। তিনি মধুকে বললেন, কি হয়েছে তোর? এমন করে বসে আছিস যে? শরীর খারাপ রে মা? না মা, কিছু হয়নি তো। আজকে রোজ আসছে। সঙ্গে সঙ্গে খুশিতে লাফিয়ে উঠল মধু। আপু আসবে কখন? জানি না কখন আসবে, তবে বলেছে আসবে। সত্যি? আমাকে তুমি আগে বলবে না? তাহলে আজ কলেজে যেতাম না, আর ওই বজ্জাত স্যারের চেহারাও দেখতাম না, বকাও খেতাম না। মানে কি হয়েছে? কি করেছিস আবার? আল্লাহ, তোদের নিয়ে পারলাম না। কোন স্যার বকেছে? ওই যে আমাদের আইমান স্যারের ছেলে, আমাদের কলেজে নতুন টিচার, আজকেই প্রথম ক্লাস ছিল, এসেই আমাকে বকাবকি শুরু করেছে, শয়তান একটা। বলল। মধুর মায়ের মুখ শুকিয়ে গেল আয়মান নামটি শুনে। সঙ্গে সঙ্গে মেয়েকে ঝাড়ি দিয়ে বলল, একদম সাবধানে থাকবি। ওই ছেলের সাথে কোনো কথাই বলবি না। ক্লাস ততক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করবি। এর বাইরে একটা কথাও বলবি না। আমি কি তার সাথে বাড়তি কথা বলি নাকি? তুমি হাইপার হচ্ছ কেন? আজব তো। যা বলেছি তাই করবি, এর বেশি একটা কথাও না, বুঝলি? আপনি কথায় আর কাজে মিল রাখতে পারছেন না কেন মিস আদ্রি? আপনাকে কি বলেছিলাম? আচ্ছা, কি বলেছিলি? তেমন কিছু না। আপনি মনে করতে পারছেন না? দেখ আতাব, সেই কলেজ লাইফের কথা আর তুলিস না। তুই জানিস আমি কখনো তোকে ভালোবাসিনি। আতাব মেয়েটির কথায় হেসে উঠল। বলল, তোকে আমি ভালোবাসি এটা কি করে ভাবলি তুই আদ্রি? আমি কখনো তোকে ভালোবাসি না। আই জাস্ট... কি বলতে চাস? কিছু না। বাই দ্য ওয়ে, রাহাত কোথায়? রাহাতের চিন্তা তোর? এটা হলো কবে থেকে? যত যাই হোক, বোনের জামাই বলে কথা। বোনের মনে তো কষ্ট দিতে পারি না। এই ওয়েট, রাহাতের বোনের জামাই মানে? মানেটা ওর থেকেই জেনে নিন। আহতা ফোনটা কেটে দিল। এরপর বলল, আদ্রি, সব তো আমার প্ল্যান মাফিকই হলো। যার জন্য বসে আছো তাকে তো কেড়ে নিলাম আমার কাছ থেকে। এমন চাল চালবো তোমাকে তো দেশে ফিরতেই হবে। আমার সন্দেহ ঠিক থাকলে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আহতা ফোনটা কেটে দিলে রমণীর কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। তাকে খুব চিন্তিত লাগছে এই মুহূর্তে। দৌড়ে রমণী রাহাত নামক যুবকের ঘরে গেল। রাহাত কফির গ্লাসে চুমুক দিয়ে তাকে দেখে বলল, তুই হঠাৎ আমার কাছে? এইভাবে কেন বলছিস? না মানে এখানে আসলাম কতদিন হলো, একটাবার তো ফিরেও তাকাসনি। কাজে বিজি আছি। কবেই ফ্রি ছিলি তুই? আগে শোন, তুই বিয়ে করছিস? রাহাত ছোট করে উত্তর দিল, করেছি। কাকে? রাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, বিন্দুকে। রমণীর মধ্যে এতক্ষণ সেই সন্দেহটা লুকিয়েছিল তাই ধরা দিল। রাহাত বিন্দুকে বিয়ে করেছে মানেই সর্বনাশ। তার তো খবর আছে এবার। রমণী তীব্র রাগ দেখিয়ে রাহাতকে বলল, হোয়াট? কি বলছিস? তুই ইডিয়েটের বোনটাকে বিয়ে করছিস? ওই মেয়েও তো একটা ইডিয়েট। চুপ কর তুই। আমার স্ত্রীকে আর একটাও বাজে মন্তব্য করবি না। তুই কত ভালো তা আমার জানা আছে। তুই আমার মুখের উপর কথা বলছিস রাহাত? হ্যাঁ বলছি, কারণ তোর সম্পর্কে এতদিন আমার জানা ছিল না। এখন সবটা বুঝতে পেরেছি। তোর মতো বোনের উপর আমার ঘৃণা হচ্ছে। তোর ভাই ঠিকই বলেছিল, তুই অনেক খেলতে পারিস। খবরদার, তুর্যকে মাঝে আনবি না। মাঝে আনলেই কি তোর? তার উপর তোর কোনো রাইট নেই। আছে সব রাইট আমার। রাহাত হেসে বলল, সব দিক দিয়েই তুই চালাক হলেও এই দিক দিয়ে তুই খুব বোকা আপু। তোর ভাইয়ের বিয়ে হয়ে গেছে। রোজ ভাবি আর
ভাই খুব সুখী আছে, তোর নজর এখন না পড়লে হয়। কি বলছিস তুই? এই, কি বলছিস তুই? ঠিক বলছি। বলেই রাহাত প্রস্থান করলো। রমণী খাটের উপর বসে পড়ল। তোমার হলো কি? আজকে কি যাবে? জোরে জোরে আমায় হাঁক দিচ্ছেন তুর্য। আসছি। তাড়াতাড়ি করো মেহু। এই তো আমি রেডি, চলুন। তার সামনে আসতে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন তিনি। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ যাবৎ দেখেই চলেছে। অতিষ্ঠ লাগছে এখন। বললাম, এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। বোরকা পরে আসো ফার্স্ট। এখন বোরকা পরবো? তাড়াতাড়ি। তোমার সৌন্দর্য দেখার অধিকার একান্তই আমার। এতে কারো ভাগ বসুক তা আমি চাই না। শুধু আমি দেখব আমার মেহুরানীকে। আমি বোরকা হাতে নিয়ে পড়তে নিলাম। সে আবার বলল, চোখের কাজল আর লিপ বাম মুছে ফেলো। কেন? কোনো কেন না, যা বলছি তাই করো। এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে ওনাকে নিয়ে পানিতে চুবিয়ে মারি, কিন্তু কি করার। তার কথা মতো সবকিছু ঠিক করে নিলাম। এরপর তিনি বললেন, এই তো একদম পারফেক্ট। গুড গার্ল। হ্যাঁ বল। তোকে আমার সাথে বাংলাদেশে যেতে হবে। বিহান নামক যুবকটি খুশিতে গদগদ হয়ে বলল, তুমি বাংলাদেশে যাবে? যাব। কবে? রানিং ডিলটা করেই যাব। সব উল্টোপাল্টা হয়ে গেছে রে। বুঝতেছি। আচ্ছা, এখন রাখছি, খুব খারাপ লাগছে। ফোনটা রেখে বিছানায় গা এলিয়ে দিল রমণী। আর এদিকে বিহান খুব খুশি হলো রমণীর সিদ্ধান্তে। বলল, সবাই তো এটাই চায় তুই বাংলাদেশে যাস। তোর মুখোশ খোলার সময় হয়ে এসেছে আদ্রি। 2 বছর ধরে তোকে নেওয়ার জন্য কত চেষ্টা করছি, তার যে সফল হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। গাড়ি থেকে নেমেই খুশিতে দৌড় দিলাম ভেতরে। সূর্য বললেন, আরে আসতে যাও, পড়ে যাবে তো। কিছু হবে না আমার, কতদিন পর এলাম। বলে মাকে মধুকে বাবাকে ডাকতে শুরু করলেন। আমার ডাকে মা আর মধু চলে আসলো। মধু এসে আমাকে জড়িয়ে ধরলো, বলল, কেমন আছিস আপু? আমাকে তো ভুলেই গেছিস। কি বলছিস তুই? ভুলে গেছিস মানে? ভুলে না গেলে আমার সাথে তো কথা বলতি, শুধু মায়ের সাথেই কথা বলিস। বারে, তোর সাথে কতবার কথা বলতে চেয়েছি, মাকে জিজ্ঞেস কর। যখনই জিজ্ঞেস করতাম তুই কোথায়, মা বলতো বাড়ি নেই। কোথায় আছিস সারাদিন? কোথায় থাকিস সারাদিন? বাড়িতেই তো থাকি। মা বললেন, একদম না। সারাদিন এই বান্ধবী ওই বান্ধবীর বাসায় ঘুরেও বড্ড পাজি হয়ে গেছে ওটা। মধুর গালে ধরে বললাম, তা তো কথা শুনেই বুঝেছি। এরপর মধু বলল, দুলাভাই কোথায় রে? তুর্য বললেন। এরপর তিনি মাকে বললেন, আসসালামু আলাইকুম মা। মা বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মধু তুর্যকে বলল, আপনার খবর নেওয়ার জন্য তো আপাই আছে দুলাভাই। আপা থাকলে আর কারো লাগে নাকি? মধুর কথায় তুর্য হেসে বললেন, তোমার আপা তো আমায় দেখতেই পারে না শালিকা সাহেবা, আপনি না হয় দিন। মধু বলল, দেখেছো আপু, তোমার সামনে তোমার বর কি বলছে? মা বললেন, তোরা কি শুরু করলি বাইরেই? আই ভেতর আই। জামাই বাবাজি এসো। মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি। এত বকা আমার ঠিক হয়নি। যাক, কাল ক্লাসে সব ঠিক করে দেব। মনে মনে বলল আহতাফ। এই যে মিসেস, বাপের বাড়ি এসে তো আমাকে ভুলেই গেলেন। আমি যে একটা মানুষ এখানে আছি, আপনার চোখে কি পড়ে না? আমাকে বললেন তুর্য। তার কথা শুনে তার দিকে কিঞ্চিত ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কি বলছেন আপনি? সারাক্ষণ তো আপনার সামনেই ঘুরোঘুরি করছি। তিনি খাটের নকশায় হেলান দিয়ে শুয়ে বললেন, ঘোরাঘুরি তো করছো, কিন্তু আমার দিকে একবারও তাকাচ্ছ? আমার সাথে কথা বলেছ? আমি বিস্মিত হলাম। বললাম, আজব তো, আম্মুর কাজে সাহায্য করছি, দেখেন তো। তিনি বললেন, তাহলে মধুর সাথে কি ভূতে কথা বলেছে? অদ্ভুত লোক তো। আমি আমার ছোট বোনের সাথে কথা বলেছি, তাতে তার কি সমস্যা? তাকে জবাবে বললাম, এমন করছেন কেন আপনি? ও আমার ছোট বোন তো। আমিও তো তোমার হাজবেন্ড, তাই না? সমস্যা কি বলুন তো? সবার সাথে হেসে হেসে কথা বলেছ, জড়িয়ে ধরেছ, এটাই আমার সমস্যা। মানে কি তুর্য? অনেক মানে। আমার বউ আমার সাথে হেসে হেসে কথা বলবে,
আমাকে জড়িয়ে ধরবে আর কাউকে না। আমি তার কথায় অবাকের চরম পর্যায়ে। কি বলছে লোকটা? আমি তাকে বললাম, আপনি এত হিংসুটে হলেন কবে থেকে তুর্য? এত হিংসা আপনার? তিনি খাট থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। এরপর আমার কোমরে হাত রেখে বললেন, আমি হিংসুটে। আমার পরীর জন্য আমি হিংসুটে। আমি তার জন্য সব কিছু হতে পারি। আমি তোমার জন্য হিংসুটে হয়ে গেছি মেহু। তুমি একান্তই আমার। আমি তোমার সাথে যে কাউকে সহ্য করতে পারছি না। মানুষটা একেবারে অদ্ভুত। তবে তার পাগলামিগুলো কেন জানি ভালো লাগায় রূপান্তরিত হচ্ছে দিন দিন। আমি তাকে বললাম, হয়েছে, এখন সরুন। আমার কাছে আসলেই তোমার যাওয়ার তাড়া পড়ে, তাই না মেহু? তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। তিনি হেসে ফেললেন। আমি হ্যাবলার মতো তাকিয়ে রইলাম। তিনি বললেন, মেহু, তুমি যখন রাগে ফুলে টমেটোর মতো লাল হয়ে যাও, তখন আমার কি ইচ্ছে হয় জানো? তোমায় একদম খেয়ে ফেলি। আমি ঠোঁট উল্টে বললাম, আমি রেগে গেছি নাকি? তিনি বললেন, না। এরপর আমায় অবাক করে দিয়ে বিড়বিড় করে তিনি বললেন, আচ্ছা মেহু, কখনো যদি আমার অতীত সামনে আসে তবে কি আমায় ছেড়ে চলে যাবে? মানে কি? কি বলছেন আপনি? তিনি ভেবে বললেন, কিছু না, আগে বড় হও। আমি ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকলাম। তার কথার কোনো মানেই বুঝলাম না। রোজকার মতো আজও বাড়িই বসে আছে অদ্রি। এটা তার নিত্য দিনের কর, কিন্তু গত দিনগুলোর তুলনায় আজকে খুব বেশি নেশা করছে সে। রাগে সে অগ্নিশর্মা। প্রচন্ড রকম রেগে আছে সে। তার মাথায় যে কি চলছে তা বোঝা বড় দায়। তার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে সব লন্ডভন্ড করে দিতে। সে তাই করলো। হাতের ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। এক প্রকার পাগলের মতো উন্মাদ হয়ে গেল সে। তার অবস্থার গতি বুঝে যুবকটি তার কাছে এসে দাঁড়ালো। কি করতে যাদ্রি? পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি বিয়ান। একদম পাগল হয়ে গেছি। সবাই মিলে আমাকে পাগল করে দিচ্ছে। এতদিন নিজেকে অনেক শক্ত ভেবে এসেছি, কিন্তু আজ আজ বুঝতে পারছি আমি কতটা দুর্বল। কি হয়েছে তোর? তা আগে বল। আদ্রি বিহানের দিকে তাকিয়ে বলল, আমি বাংলাদেশে ফিরতে চাই। আমার জন্য জলদি টিকিট বুক কর। ওকে। আর হ্যাঁ শোন, আমার সাথে তুইও যাবি। তাহলে এখানে সবকিছু দেখাশোনা কে করবে? তোকে ভাবতে হবে না এসব। এসব দেখে নেব। ভুলে যাস না, তুই যখন ছিলি না তখন এসব চলেছে। ওহো, তাই তো। ওকে। রাহাত কাউকে ফোন করলো। ওপাশের ব্যক্তির কথার উত্তরে সে বলল, আপনার কথা মতো আপনাকে দেশে ফিরতে বাধ্য করেছি, সে রাজি হয়েছে। এবার আপনার কথা রাখার পালা। বিন্দুকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি পারছি না। ওপাশের ব্যক্তি বলল, কুল ইয়ং ম্যান, কুল। বিয়ে যেহেতু করেই ফেলেছ, তোমার স্ত্রীকে তো আর আটকে রাখতে পারি না। তাকে তো তুমি পাবেই, কিন্তু এর আগে তোমায় কিছু বলার আছে আমার। জি বলুন। তুমি যেহেতু আর স্বামী, তোমাকে কথাগুলো জানিয়ে রাখা প্রয়োজন। হ্যাঁ বলুন। ওপাশের ব্যক্তির কথা শুনে রাহাত বসে পড়ল, কিন্তু মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যত যাই হোক, সে তার প্রেয়সীকে ছাড়বে না। সে বলল, আমি বিন্দুকে ভালোবাসি। ওর সহ্য বা ওর পরিচয় কেনা। ওপাশের ব্যক্তির মুখেও হাসি ঝুলছে। যাক, শেষ পর্যন্ত মেয়েটাকে তো আর তার আসল নীড়ে পৌঁছতে পেরেছে। কলেজ শেষে বাড়িতে ফিরছে মধু আর হীরা, কিন্তু কারো ডাকে সে পিছন ফিরে তাকালো। আহতাব তাকে দেখছে। তাকে দেখেই মধুর মাথায় রাগ চেপে বসলো। সে আর দাঁড়ালো না, জোরে জোরে হাঁটতে লাগলো। আহতাব দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। এই যে মিস মধুরিমা, আপনাকে ডাকছি, কানে শুনছেন না? আপনি কি বয়রা নাকি? মধুর মাথায় রাগ চেপে বসলো, বলল, আপনি বয়রা, রাস্তা ছাড়ুন। আরে বাবা, খুব রেগে আছেন? হীরা চল তো। কোথায় যাচ্ছেন? প্রিন্সিপালের কাছে আপনার নামে বিচার দিতে। তাই নাকি? আচ্ছা যান, বিচার দেন, দেখি আমার কি হয়। দিবই তো, আপনাকে আমি দেখে নিব। তাই? ওকে, নো প্রবলেম। মধু ওদিকে পা বাড়াতে নিলে আহতাব তার হাত ধরে ফেলে, বলল, এই যে মিস, বড্ড তাড়াহুড়ো তাই না? আমার কথা মন দিয়ে শোনো, আগামীকাল থেকে বোরকা ছাড়া কোথাও বের হবে না। মধু কিঞ্চিত ভ্রু কুঁচকে আহতাবের দিকে তাকালো, বলল, কি বললেন? কেন, তুমি বয়রা? আমি আপনার কথা মানতে যাব কেন? মানতে হবে, তাই মানবে। ওই, আপনি আমার কি হন? আপনার কথা যে শুনতে হবে?
আহতাব হেসে বলল, অনেক কিছুই তো হই। কোনটা বলবো? আই থিঙ্ক ফিউচারে। কি? পরে বলবো, বাড়ি যাও। বলে আহতাব চলে গেল। মধু তার দিকে চেয়ে রাগে ফুঁসতে লাগলো। বলল, লোকটা কি ভাবে নিজেকে? তার ইচ্ছে হচ্ছে কয়েকটা কথা শুনিয়ে দিতে তাকে। আজকে না গেলে হয় না? আর একটা দিন, শুধু একটা দিন থাকি। তুর্যকে উদ্দেশ্য করে বললাম আমি। আমার কথায় তিনি আমার দিকে ব্রু কুঁচকে তাকালেন। আমার অসহায় দৃষ্টি, তিনি আমাকে বললেন, মেহু, তুমি কিন্তু বড্ড পাজি হয়ে গেছো। আমি তাকে বললাম, আমি আবার কি করলাম? এরপর আদুরে গলায় বললাম, আপনাকে শুধু একটা দিন থাকার কথা বলেছি মাত্র। যদি না থাকেন তবে সমস্যা নেই। তিনি বললেন, উফ, এই মেয়েটা সবসময় আমাকে মারার ধান্দায় থাকে। আমি কি করলাম? এইভাবে কেন বলছেন? কিছু করনি তুমি। তুমি আসার আগে কি বলেছিলে? একদিন থাকার কথা ছিল, আমি মেনে নিয়েছি। আমার ডিউটি আছে মেহু। একটা দিন তো। সম্ভব না। তাহলে আপনি চলে যান, আমি কয়েকদিন থাকি। আমার কথায় তিনি বড্ড অসন্তুষ্ট হলেন। আমার দিকে ঝুঁকে এসে বললেন, তাই নাকি? বউ ছাড়া থাকবো নাকি আমি? এমন করছেন কেন? সামনে তোমার অ্যাডমিশন মেহু, তুমি এত হেলাফেলা করছো কেন বলো তো? সত্যি তোমার মতিগতি আমি বুঝতে পারছি না। একদিন থাকলে কি এমন ক্ষতি হবে বলুন তো? কিছু না। কিন্তু কিন্তু কি? আমি কি পাবো এতে? আমি খুশিতে গদগদ হয়ে বললাম, আপনি যা চান তাই পাবেন। সত্যি দেবে তো? থাকলে অবশ্যই দেব। আচ্ছা, আমি থাকবো, তবে দাও। কি দিব? আমাকে একটা কিস করো। তার কথায় আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাকে ছিটকে দূরে সরিয়ে দিলাম। কি বলছেন আপনি তুর্য? এই মেয়ে নিজের কি একটু যত্ন নেওয়া যায় না? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমাকে উদ্দেশ্য করে বললেন তুর্য। আমি মাথা নিচু করে বসে রইলাম। তুর্য আমাকে খাইয়ে দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আমার অনেক জ্বর। কিছুদিন যাবৎ শরীরটা খুব খারাপ। একটা জিনিস আমাকে বড্ড ভাবায়। অসুস্থ আমি, কিন্তু বেচারা অস্থির। কিছুদিনের অবস্থায় কি করেছে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে এখন। সত্যি মানুষটা আমার জন্য একেবারে পাগল। বিগত কয়েক মাস ধরে লোকটাকে দেখছি। লোকটা সত্যিই অদ্ভুত। অদ্ভুত তার কর্মকাণ্ডগুলো। কয়েক মাস হলো শহরের থেকে অনেক দূর যশোরে ট্রান্সফার হয়েছেন তুর্য। সে সূত্রে আমিও তার সাথে বদলি হয়ে যশোর চলে এসেছি। এইখানে এসে শুরু করেছি আমাদের ছোট্ট সংসার। মেডিকেলের চান্স আমি পাইনি। অবশ্য আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টের চান্স পাওয়ারও কোনো কথা নয়। এতে করে তুর্য খানিকটা মন খারাপ করলেও কিছু বলেননি আমায়। আমি বর্তমানে যশোরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ছি। দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সেদিন বিয়ে হলো আর আজ গুনে গুনে আমাদের বিয়ের 10টি মাস পেরিয়ে গেল। ভাবতেই অবাক হচ্ছি। কি ভাবছো এত মেহুরানি? তুর্যের কথায় আমি ভাবনার সাগর থেকে বেরিয়ে আসলাম। তুর্য ব্রু কুচকে আমার কথা জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি মাথা নাড়িয়ে না সম্মতি দিলাম, যার মানে কিছু হয়নি। তুর্য বললেন, মেহু, নিজের প্রতি এত হেলাফেলা করো কেন? আমি কি করলাম তুর্য? জ্বরটা কি আমি বাঁধিয়েছি? তাহলে আমি কি ডেকে এনেছি নাকি? জ্বর হওয়ার ছিল তাই হয়েছে। তুর্য আমাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, বেশ কথা শিখেছো তো তুমি। এখন কষ্ট কার হচ্ছে বলো তো? আমার থেকে তো দেখছি আপনি বেশি অস্থির। তাই? তা না হলে কি? আচ্ছা, সামান্য একটু জ্বরই তো এসেছে, তাই বলে এমন করা লাগে নাকি? অন্যদের অসুখ হয় না বুঝি? তিনি এবার আমার হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খেলেন। এরপর বললেন, মেহু, এটা তোমার কাছে সামান্য, কিন্তু আমার কাছে অনেক বড় কিছু। তোমার কিছু হলে আমি পাগল হয়ে যাই যে মেহু। আমি তোমাকে হয়েছে বুঝেছি। যদি সত্যি বুঝতে তাহলে তো আমার কথা শুনতে তুমি। কি বললেন আপনি? আমি আপনার কথা শুনি না তুর্য। না। খানিকটা অভিমান দেখিয়েই বললাম, ঠিক আছে, এখন থেকে দেখা যাবে। তিনি এবার আমার একদম কাছে চলে এলেন। আমাকে নিজ বাহুডোরে জড়িয়ে বললেন, কি দেখবে বাবুরাম্মু? কপট রাগ দেখিয়ে বললাম, ছাড়ুন আমাকে, খুব রাগ হচ্ছে এখন। কেমন মানুষটা? এখানে আমার আসার পর থেকে তার কথা উঠছে, তার কথাই বসছি। নিজের সব দুষ্টুমিগুলো জলাঞ্জলি দিয়েছি, সেখানে সে বলছে এই কথা। একদম আর কথা বলবো না এর সাথে। আমিও দেখে নিব কি করতে পারে উনি। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন,
আমার বউটা রাগ করেছে নাকি? আমি চুপ থাকলাম। তিনি আবার বললেন, রাগ করে না বউ, আমার বউ তো অনেক লক্ষ্মী, আমার সব কথা মেনে নেয়। আমি চুপ থাকলাম। তিনি বললেন, বউ কথা বলো। আমি আজ তার সাথে কথা বলবোই না বলে পণ করলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার নীরবতা আমাকে বেশ পোড়াচ্ছে। তার আহত কণ্ঠস্বরে চুপ থাকতে পারলাম না। তাকে বললাম, এখন তোমাকে আমি বকেছি নাকি? বকেননি, কিন্তু কিন্তু কি বলো তো? আচ্ছা তুর্য, আমি যদি মরে যাই আপনি আমার কথা মনে করবেন? আমার কথায় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন তুর্য। আমার মুখে ছুঁয়ে দিলেন অজস্র চুম্বন। এরপর আমাকে বুকে জড়িয়ে বললেন, আর কখনো এ কথা মুখে আনবে না মেহু, তাহলে কিন্তু। কিন্তু কি? সত্যিই যদি মরে যাই? মেহু, তোমার কি মনে হয় আমি অনেক পাষাণ? না তো, আপনি তো আমার একমাত্র সুইট হাজবেন্ড। তাহলে আমাকে ছেড়ে যাওয়ার তাড়া কেন তোমার? আমি চুপ থাকলাম। তার বাহুতে মুখ লুকিয়ে ফেললাম। দেশে ফেরার কথা বলে হসপিটালে ভর্তি হলি? ওয়াও, চুপ কর বিহান। তা তো করবই। আদ্রি কয়েক মাস যাবৎ হাসপাতালে ভর্তি। এয়ারপোর্টে যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টে অবস্থা তার নাজেহাল। ডান পা ভেঙে গেছে। বিচলিত হয়ে আদ্রি বিহানকে বলল, ব্যবসায়ী কি হাল? কি আবার হলো? সে আগের মতোই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখনো তো আরমান স্যার নেই, তবে আমাকে বাধা কে দিচ্ছে? তুই শান্ত হও আদ্রি, সুস্থ হওয়ার পর দেখা যাবে কি হয়। তুই কি কোনোভাবে এর সাথে জড়িত আছিস বিহান? তুই আসার পর থেকে এমনটা বেশি হচ্ছে। আদ্রির কথায় ভড়কে গেল বিহান, কিন্তু সাথে সাথেই নিজেকে ঠিক করে বলল, তুই আমাকে সন্দেহ করছিস আদ্রি? ওকে ফাইন, আমি আর তোর সাথে নাই। সত্যি কারোর সাথে বন্ধুত্ব করতে নেই। রেগে যাস না, সরি। ইদানিং মাথাটা পুরোই খারাপ, কি থেকে কি করব ভেবে পাচ্ছি না। না, আর থাকবো না আমি। যাই, ভালো থাকিস। আরে বস, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব আমি। এরপর দেখবো কত ধানে কত চাল। বিহান চুপ করে বসে থাকলো সেখানে। খানিকক্ষণ পর বলল, আচ্ছা, আমি তাহলে এখন আসি। আদ্রি আসতে বলল। হুম। হাসপাতাল থেকে বেরিয়ে বিহান কাউকে ফোন করে বলল, স্যার, আদ্রি যে হয়তো আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি সব করতে হবে। এই যে মিস, কার জন্য অপেক্ষা করছেন? পিছন ফিরে আহতাবকে দেখে চমকে গেল মধু। এখানে এখনো বসে আছো কেন? বাড়ি যাও। মাথা নিচু করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মধু। মনটা তার একটুও ভালো নেই। বাড়ি যেতে ইচ্ছে হচ্ছিল না, তাই তো বসে আছে। আজ নাকি তাকে দেখতে আসবে, ভাবতেই গা শিউরে ওঠে তার। লোকটা কি তাকে একটু বুঝতে পারে না? লোকটার প্রতি তার রাগ অভিমান যে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, সে কি করবে? আজ মধুকে দেখতে আসবে। মায়ের মুখে এই কথা শুনে খুব খুশি হলাম। আমার ছোট্ট বোনটা বউ সাজবে। আমি মাকে বললাম, মধুর বিয়ে, ছেলেটা কে শুনি? মা বললেন, সেটা পরে বলবো। তোর জ্বর সেরেছে মা? আমি বললাম, এই তো এখন খানিকটা সুস্থ আছি। মা বললেন, তোর যে কেমন আছে? আমি বললাম, সে ভালো আছে মা। মা বলো না, তোমার পাকনি মেয়েটা কার ঘরে যাচ্ছে? এত প্রশ্নের উত্তরে মা যা বললেন তা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ধপাস করে বসে পড়লাম খাটের উপর। গলা শুকিয়ে আসছে। যার থেকে লুকাতে চাচ্ছি তার সামনে কি করে হাজির হতেই হবে। মোবাইলের টুংটাং রিংটং বেজে উঠতেই তা হাতে নিল মধু। মোবাইলের দিকে এক নজর তাকিয়ে তা কেটে দিল মধু। ভালো লাগছে না তার। কি দরকার ছিল যাকে পাবে না তার মায়ায় জড়ানোর? নিজের প্রতি ক্ষুব্ধ সে। ফোনটা আবার বেজে উঠতেই সুইচ অফ করে দিল সে। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলল মধু। ফোন কেটে দেওয়ায় বেশ বিরক্ত হলো আহতাব। বেশ রাগ হচ্ছে তার। কত সাহস মেয়েটার! তার ফোনটা কেটে দিল। এক রহস্যময় হাসি হাসল সে। এরপর বলল, বড্ড পাজি হয়ে যাচ্ছ তুমি। তোমাকে তো দেখে নিব, তোমাকে বক্ষপিঞ্জরে আটকে রাখবো শুধুমাত্র আর কয়টা দিন। রেডি হও মিসেস আর হাম আহতাব। রাত্রি 12টা বেজে গেছে, লোকটা এখনো আসেনি। ফ্ল্যাটে আমি একা, মাথাটা ঝিমঝিম করছে। মনের কোণে কিছুটা ভয়ও হানা দিয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় পা ফেলতেও ভয় হচ্ছে। এলাকা কয়েক মাস থাকলেও এই এলাকা আমার জন্য নতুন। এলাকাটা আমার কাছে ভুতুড়ে মনে হয়। একেবারে অদ্ভুত পরিবেশ। সন্ধ্যায়
মায়ের সাথে কথা বলার পর থেকে একটুও ভালো লাগছে না আমার। পুরনো সেই অতীত চোখের সামনে ভাসতে দাঁড়িয়ে পড়লাম। আমার শরীর শিউরে উঠল। হঠাৎ কেউ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখ চেপে ধরে বলল, মেহু চিৎকার করছো কেন? আমি তো তার কথায় শান্ত হলাম। বললাম, এমন কেউ করে? ভয় পেয়ে গেছি আমি। আমার কথায় তুর্য অট্ট হাসিতে ফেটে পড়লেন। খাটে হেলান দিয়ে বললেন, এত ভয় কেন পাও পাগলি? আমি ছাড়া আমার মেহুরানির কাছে আর কে আসবে বলো তো? যদি অন্য কেউ হতো? একদম মেরে ফেলতাম। আমি তার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললাম, তা বটে, কিন্তু আপনি এত রাত অবধি কোথায় ছিলেন? আজ এত দেরি হলো যে? তিনি বললেন, ওরে বাবা, বউ দেখি আমায় সন্দেহ করা শুরু করে দিয়েছে। বউয়ের কাজ করছো বুঝি? তোমায় কিন্তু এভাবে দেখতে খুব ভালো লাগছে মেহু, একদম বউ। তাকে বললাম, করব না কেন? আপনি তো। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, কি আমি? আপনি তো আমাকে ভালোবাসেন না। আমার জন্য তো আপনার। হোয়াট মেহু, কি বলছো তুমি? কিসের মধ্যে কি? পাগল হলে নাকি? এখন তো আমি পাগলই। তিনি বললেন, এই পাগলি, আজকে ইমার্জেন্সি অপারেশন ছিল, তাই আসতে লেট হয়েছে। এটাকে এভাবে কেন নিচ্ছ তুমি? কতগুলো কল করলাম, একবার বললেও তো পারতেন। ওটিতে ছিলাম পাগলি। বুঝেছি। আমায় অনেক ভালোবাসো, তাই না মেহু? আমি চুপ করে থাকলাম। তুর্য মুচকি হাসলেন। এখন কেমন লাগছে তোমার? ঠিক আছে। আমাকে এখনো ভুল ভাবছো বিন্দু? না, রাহাত। তাহলে এত দূরত্ব কেন? রাহাতের কথায় বিন্দু চুপ করে রইল। রাতে ঘুমের মধ্যে কারো গাঢ় স্পর্শে চমকে উঠলাম। চোখ খুলে দেখলাম তুর্য আমায় একদম নিজের কাছে টেনে নিয়েছেন। একদম তার বুকের মাঝখানে চেপে ধরেছেন আমায়। এতটা আষ্টে পৃষ্ঠে আছেন উনি, আমি শ্বাস নিতে পারছি না। তিনি ঘুমে। আমি তাকে বললাম, উফ, এত রাতে কি শুরু করলেন আপনি? কি জানি সে শুনল কিনা। কিছুক্ষণ পর ঘুমু ঘুমু চোখে তিনি বললেন, কি করলাম আবার? এভাবে কেউ জড়িয়ে ধরে? আমার শ্বাস আটকে যাচ্ছে তুর্য, ছাড়ুন। তুর্য আমার কথায় পাত্তা দিলেন না। সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিব্যি ঘুমে। আমি নড়াচড়া করেই চলেছি। বললাম, ছাড়ুন না। তিনি বেশ বিরক্ত হলেন। এবার বললেন, উফ, এমন করছো কেন মেহু? আমি তাকে বললাম, কি হয়েছে? এমন কেন করছেন? ঘুমাতে দিবেন না? আমি কি করলাম মেহু? খুব রাগ হচ্ছে। এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে এখন বলছি কি হয়েছে? আশ্চর্য তো। এভাবে জড়িয়ে রাখার মানে কি? আমার বউ আমি জড়িয়ে রাখবো, কোলে নিব, যা ইচ্ছে তাই করব। আমার বউকে আমি আদর করব, তাতে তোমার কি? তার কথায় বিস্মিত হলাম। তার দিকে হা করে তাকিয়ে রইলাম। সে চোখ বুজে এই কথাগুলো বলছে। আমি বললাম, আপনি দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছেন তুর্য। তিনি আমার কথায় চোখ খুললেন, আমার দিকে ভ্রু কুচকে তাকালেন, এরপর আমার দিকে ঝুঁকে গেলেন। আমি বললাম, আরে আরে কি করছেন? তিনি বললেন, কি বললে তুমি? আমি কি হয়ে যাচ্ছি? আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, আপনি যা তাই বলেছি। সে এবার আমার কোমরে হাত রেখে বললেন, তাই নাকি? তাহলে তো কি হয়েছে? সরুন। হুম, আজকে সরবো না। একটু আগে কি যেন বলছিলে? আমি অসভ্য? তাহলে আজকে তার একটু অংশ তো দেখবেই। আমি বললাম, আরে কি? আমি আর বলতে পারলাম না। এর আগেই আমার অথর যুগল নিয়ে জায়ত্তে নিয়ে নিলেন উনি। আমি হিম হয়ে যাচ্ছি আস্তে আস্তে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার আশ্চর্য কাণ্ডে আমি বাকরুদ্ধ। খানিকক্ষণ পরে আমাকে ছেড়ে দিলেন উনি। এরপর আবার নিজের বুকের সাথে চেপে ধরলেন। আমি চুপটি করে শুয়ে আছি। কিছুক্ষণ পর তিনি বললেন, মেহু, আমার খুব ভয় হচ্ছে। আমি আস্তে আস্তে বললাম, কিসের ভয়? তিনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তোমাকে হারানোর ভয় হচ্ছে আমার মেহু। আমার মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলবো। আমি তাকে কি বলবো ভেবে পাচ্ছি না। হঠাৎ তার এই প্রশ্ন। আমি তাকে বললাম, আমি আবার কোথায় যাব? আমি তো আপনার সাথেই আছি। তিনি বললেন, আমায় ছেড়ে যাবে না তো মেহু? আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি হিনা, চলতে পারবো না আমি। আমি তাকে বললাম, অনেক রাত হয়েছে, এখন ঘুমান। আমার কিছু হবে না তো? আমি তো আপনার কাছেই আছি, কখনো আপনার থেকে দূরে যাব না। আমার কথায় হয়তো উনি কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু
এখনো যে সে অস্থির তা ভালোই টের পাচ্ছি। কলেজে সেই আহতাফকে খুঁজতে লাগলো মধু। লোকটাকে আজ ইচ্ছে মতো বকে দিবে সে। শুধু শুধু তাকে ভয় পাইয়ে দিল, একদম খবর করে ছাড়বে তার। অবশেষে ক্যাম্পাসের শেষ প্রান্তে সেই হাস্যোজ্জ্বল চেহারাটা দেখতে পেয়ে ছুটে গেল সেখানে। তার সামনে যে দাঁড়িয়ে বলল, আপনি যেহেতু আসবেন তাহলে আমাকে বললেন না কেন? মধুর প্রশ্নে আহতাব মুচকি হাসল, কিন্তু কিছুই বলল না। তা দেখে মধু কপট রাগ দেখিয়ে বলল, কি হলো হাসছেন যে? আগে বললে কি ক্ষতিটা হলো শুনি। আমি শুধু শুধু এত কষ্ট পেতাম নাকি? আহতাব মধুর দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি ম্যাডাম? মধু কি বলবে বুঝতে পারছে না, বলল, আপনি কচি খোকা, কিছু বুঝেন না? দাঁড়ান, আপনার খবর তো আমি করেই ছাড়বো। আপনাকে যে আমি কি করব। মধুর কথায় আহতাব জোরে হেসে ফেলল, বলল, তাই নাকি ম্যাডাম? আচ্ছা, আপনার যা ইচ্ছে কইরেন, আমি তো পুরাই আপনার। আহতাবের কথায় মধুর লজ্জুক হাসিয়ে দিল। মধুকে লজ্জা পেতে দেখে আহতাব আবার বলল, তা ম্যাডাম, এত পজিটিভ আমার জন্য? মধু বলল, পজিটিভের কি আছে? আমি তো আহতাব বলল, কিছু নেই। আচ্ছা বলো তো, আমায় ভালোবাসো? আহতাবের হঠাৎ বলা কথায় মধু চমকে উঠল, বলল, একে ভালোবাসবো কেন? আপনি আবার কি? আহতাব প্রতি উত্তরে বলল, তাই তো। এরপর বলল, আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। মধু বলল, আপনার মাথায় কোনোদিন কি ঢুকেছে তা আছে বলুন তো? বড্ড পাজি হয়ে যাচ্ছ তো। আমি সবসময়, আরো দেখবেন সামনে। আহতাব হাসল, বলল, আমার কপালে যে কি আছে তা আমি ভালো করেই বুঝতে পারছি। মধু হাসল। কিছুক্ষণ পর হঠাৎ আহতাব রাগ দেখিয়ে মধুর দিকে এগিয়ে বলল, তোমার সাহস তো কম না, দেখতে আসলো আর দেই দেই করে চলে গেলে। আরে আরে, কি বললেন? মানে কি? আমি না হয়ে যদি অন্য কেউ হতো? মধু আহতাবকে রাগানোর জন্য বলল, তাহলে আর কি? তার গলায় ঝুলে পড়তাম। আহতাব রেগে গিয়ে মধুকে নিজের সাথে মিশিয়ে নিল, বলল, আর কখনো যদি এই কথা শুনি তাহলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি শুধু আমার। মধু হা করে তাকিয়ে থাকলো। সত্যি লোকটা একটা পাগল। তুর্য, আমি বাড়িতে যেতে চাই, এখানে মন টিকে না আমার। সেই যে এসেছি আর যাওয়া হয়নি, চলুন না কিছুদিন ঘুরে আসি। তুর্য আমার কথার উত্তরে বললেন, এখন সময় না মেহু, আমার ছুটি নেই। কোন দিন আপনার সময় হবে শুনি? গতকাল থেকে তো এই কথাই শুনিয়ে এসেছেন। আপনি থাকেন আপনার ছুটি নিয়ে। রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি যাব না? তবে আর কয়েকদিন পরে যাব। এখনো কয়েকদিন পর? কখনো আমার কথা শোনেন না। এক প্রকার প্রচন্ড রাগ দেখিয়ে পাশের রুমে এসে দরজা আটকে বসে রইলাম। সত্যি খুব রাগ হচ্ছে। গত 1 মাস থেকে বলছি বাড়ি যাওয়ার কথা, কিন্তু তাতে তার কোনো পাত্তাই নেই। সূর্য এপাশ থেকে ডেকেই চলেছে, তার নিরুত্তর। আপনি নিরুত্তর বসে রইলাম। কিন্তু হঠাৎ করেই নিস্তব্ধতা বিরাজমান। সূর্যের কোনো সারা শব্দ পাচ্ছি না। আমাকে ডাকাডাকি বন্ধ করে দিয়েছেন। কিছু বুঝতে পারলাম না আসলে কি চাচ্ছেন উনি। তার নীরবতা ভালো লাগলো না। আস্তে আস্তে যেয়ে দরজা খুলে দিলাম। দেখলাম দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার মুখশ্রীতে রাগের আভাস বিদ্যমান। আমি দরজা খোলা মাত্রই তিনি প্রবল বেগে ভেতরে প্রবেশ করলেন। এরপর কপট রাগ দেখিয়ে বললেন, তোমার অনেক সাহস হয়ে গেছে মেহু। কিছু বলছি না তাই বড্ড পাজি হয়ে যাচ্ছ। এত জেদ করছো কেন? কাকে জিজ্ঞেস করে দরজা বন্ধ করেছিলে? আমি চুপ করে আছি। তার রাগী চেহারা আমাকে ভীত করে দিচ্ছে। খুব করে রেগে আছেন তিনি। এরপর তিনি আমাকে বললেন, দেওয়ালে চেপে কড়া কণ্ঠে বললেন, দেখো মেহু, তোমার সব কথাই কিন্তু মেনে নেই আমি। তোমার প্রতিটি ইচ্ছা অনিচ্ছা আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু এর মানে এই না যে পাগলামি করবে। আমি বলেছি তো বাড়ি যাব, তারপরও এমন বাচ্চামো করার মানে কি? আমাকে চেপে ধরায় বেশ ব্যথা পাচ্ছি আমি। তাকে বললাম, তুর্য আমার লাগছে। তৎক্ষণাৎ তিনি আমায় ছেড়ে দিলেন। এরপর নিজের বুকে টেনে নিলেন আমায়। বললেন, এই পিচ্ছি, কেন আমাকে বোঝো না বলো তো? আমি তো তোমায় কষ্ট দিতে চাই না,
কিন্তু তোমার জন্যই তো তোমায়। আমি চুপ করে আছি। তিনি আমায় খাটের উপর বসিয়ে দিলেন। এরপর নিজে ফ্লোরে বসে আমার কোলে মাথা রাখলেন। বললেন, যাবো তো বাড়ি, কিন্তু আর কয়েকটা দিন মেহু, আমার কাজ শেষ হোক, এরপর ঘুরে আসবো। প্লিজ মন খারাপ করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো বউ, প্লিজ। আমি চুপ করে থাকলাম। তিনি শান্ত গলায় আবার বললেন, তোমার নীরবতা আমাকে খুব পোড়ায় মেহু, তোমার নীরবতা আমায় শেষ করে দেয়। আমি কিছু বললাম না, শুধু একবার ওনার দিকে তাকালাম। তার আহত কণ্ঠস্বর আর মলিন চেহারা মুহূর্তেই আমার মনে উত্তাল পাথাল ঢেউয়ের সূচনা করে দিল। সত্যিই তো আমি ভুল করছি। সারাদিন হসপিটালের ক্লান্তি নিয়ে যখন মানুষটা বাড়ি ফিরে, ঠিক তখনই তো আমায় সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আমার প্রতিটা আবদার পূরণ করে সে, আমার জেদগুলো পূরণ করে সে। মানুষটার তো ক্লান্তি আছে, আর আমি তাকেই যন্ত্রণা দিচ্ছি। আমি মিনমিনিয়ে বললাম, সরি। তুর্য মুচকি হাসলেন, বললেন, আমি হসপিটালে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আজ তো তোমার ভার্সিটি অফ। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তিনি আমার কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিয়ে বললেন, যাই বউ। আমি মুচকি হাসলাম। বিন্দুর দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে রাহাত। বিন্দুকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু মেয়েটা তা বোঝার চেষ্টাই করছে না। মেয়েটা তাকে একটু বোঝার চেষ্টা করছে না। মেয়েটা ছাড়া যে সে অচল, তাকে পাওয়ার জন্যই তো তার এত সাধনা। তবে কেন সে তা বুঝতে চাইছে না? কেন তাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে? দূরত্ব যে তাকে দহনে পুড়িয়ে মারছে, সে কি তা বুঝে না? রাহাত অসহায় ফেস করে বিন্দুকে বলল, আমার উপর এত রেগে আছো, আজও কথা বলবে না? বিন্দু চুপ। গত 2 মাস ধরে একসাথে থাকলেও স্বামী নামক আসামির প্রতি তার মনে তীব্র ক্ষোভ। সে যে তাকে ঠকিয়েছে, ভুলতে পারছে না সেই দৃশ্য। তার চোখের সামনে অন্য কাউকে আপন করে নিতে চেয়েছিল সে। রাহাতকে এড়িয়ে চলে যেতে নিলে রাহাত তার হাত ধরে ফেলে। তারপর তাকে বলল, কেন শুনতে যাচ্ছ না আমার কথা? আমায় কেন তো কষ্ট দিচ্ছ? আমি আর পারছি না। বিন্দু নিঃশব্দ। রাহাত তার প্রেয়সীকে নিজের সাথে মিশিয়ে নিল, বলল, প্লিজ আমার সাথে কথা বলো। আমি আর পারছি না বিন্দু, তোমার নিরাপত্তা আমার আর সহ্য হচ্ছে না। আমার সাথে কথা বলো। বিন্দু বলল, কি বলবো বলো? এরকম আর কদিন চলবে? কি রকম? রাহাত বিন্দুকে দূরে সরিয়ে বলল, কিরকম জানো না তুমি? এভাবে আমায় না মেরে একেবারে মেরে ফেললেই তো পারো। আমি তো খারাপ মানুষ। রাহাতের কথায় বিন্দুকে বিচলিত দেখা গেল। আর যাই হোক, প্রিয় মানুষটার মৃত্যু কামনা করতে পারে না সে। বলল, রাহাত চুপ করো, কি বলছো এসব? আমায় একটা সুযোগ দাও প্লিজ, আমাকে বিশ্বাস করো। আমি নিরুপায় ছিলাম, আমি বাধ্য ছিলাম। রাহাত অন্য কোনো কথা বললে বলো প্লিজ, আমি আর এসব শুনতে চাই না। আজ শুনতে হবে, আজ তোকে সব শুনতে হবে। আমি বলবো তোকে, সব বলবো আজ। তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে পিছনে ফিরল বিন্দু। ভাইকে দেখে সে আনন্দিত এবং অবাক হলো। বলল, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। হঠাৎ কি মনে করে এলে? আহতাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সত্যিটা বলতে এসেছি। সত্যি মানে? ভাইয়া প্লিজ আর কিছু বলো না, ভালো লাগছে না আমার। কেন ভালো লাগবে না? আজকে সত্যিটা শুনে নে, নাহলে পরে ভবিষ্যতে হাই হাই করবি। রাহাত তোর জন্য পারফেক্ট, ওকে কষ্ট দিস না। এরপর ভাইয়ের কাছ থেকে শোনা কথাগুলোতে একদম পাথর জমে গেল সে। রাহাতের দিকে এক নজর তাকিয়ে বলল, আমায় ক্ষমা করো। রাহাত তাকে বুকে জড়িয়ে নিল। আচ্ছা, আমাদের বিয়েতে আমি কি পরবো বলুন তো? মধুর প্রশ্নে আহতাব তাজ্জব পড়ে গেল। এরপর মুচকি হেসে বলল, কেন, জামা কাপড় পরবে? আর ফার্স্ট নাইটে এসব না পরলেও চলবে, আমি মাইন্ড করব না। আহতাবের উত্তরে লজ্জায় মধুর মুখ লাল হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না সে। এরপর রাগ দেখে বলল, বড্ড অশুভ, আর কোন কথা নেই আপনার সাথে। বলে মধু প্রস্থান করতে নিল। আহতাব তার হাত ধরে বলল, রেগে যাচ্ছ কেন? আমি কি করলাম আবার? তুমি জানতে চেয়েছো কি বলবে, আমি তো তাই বললাম, রেগে যাওয়ার কি আছে? মধু বলল,
আপনি আমার সাথে কথা বলবেন না, খুব ঠোঁটকাটা লোক আপনি, দূরে সরেন। আহতাব তাকে বলল, তাই নাকি ম্যাডাম? আমি তো কিছুই বললাম না। আমার বউটা যেই পরিমাণ পাজি সে হিসেবে এগুলো কিছুই না। বলে একটা চোখ টিপ দিল আহতাব। মধু তাকে বলল, এই মিয়া বাজের সাথে আপনার এসব আমি কোথায় মানে কি? হ্যাঁ, আহতাব মধুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সিরিয়াসলি মধু, তুমি এসব ভাষাও ইউজ করো? মধু বলল, অবাক হওয়ার কিছু নেই, আপনি যেমন আপনার সাথে আমি তেমনই করব। আহতাব হেসে বলল, তাই নাকি বউ? আচ্ছা, আমি তো বউকে শুধু আদর করব, এসব বলার কোনো সুযোগই দিব না। মধু বলল, এই যে দেখা যাবে কি হয়। আহতাব বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তা ম্যাডাম, এই ডেটটা এত দূরে দিলেন কেন? আমার তো আর তর্স হইছে না। তবে বউটাকে পাবো, একটু আদর করব, বউকে নিয়ে ঘুরতে যাব মিষ্টি মিষ্টি। মধু তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি চুপ করুন তো আহতাব, বড় আপা তো এখানে নেই, আপা যশোরে আছে, আপা আসলেই তবে বিয়ে হবে, তাই ডেটটা দূরে দেওয়া যা হয়েছে। আহতাবকে বলল, তোমার আফা আসবে বিয়েতে? মধু বলল, হ্যাঁ অবশ্যই, আমি তার একমাত্র ছোট বোন, অবশ্যই আসবে আপু। আহতাব মধুর কথায় মুচকি হাসল, যার ভিতরে রয়েছে অনেক রহস্য। স্নিগ্ধতা নিয়ে ধরনের বুকে নেমে এলো আরেক সন্ধ্যা। দূর আকাশে আবছায়া আলোয় তারার মেলার হাসি, রাশি রাশি তুলো মেঘ এসে জমেছে এক এক কোণে। মেঘেরা খেলছে সেই বিশাল মাঠে, ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে পাখিরা ফিরছে তাদের নীড়ে, ঝাঁকে ঝাঁকে পাড়ি দিচ্ছে আকাশ পথে। লোকেরাও তাদের জীবন যুদ্ধ শেষে বাড়ির পথে রওনা দিয়েছে। আজান হয়েছে কিছুক্ষণ হলো। নামাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের কোলাহল পূর্ণ পরিবেশের নীরব হয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করছি। বাহিরের দৃশ্যই খালি দেখবে? আমি যে একটা মানুষ আছি তোমার চোখে পড়ে না? এভাবে আমাকেও তো একটু দেখতে পারো। তার কণ্ঠস্বরে পেছন ফিরে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছেন তুর্য, তার আদুরে কণ্ঠস্বর। এবার তিনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, কি করছেন তুর্য, ছাড়ুন। কখন এলেন? মাত্রই এলাম। বেলকনিতে কি তোমার? এইভাবেই এসেছি, ভালো লাগছিল না। ও আচ্ছা, ভিতরে আসো। তাকে চিন্তিত দেখাচ্ছে। আমি কোনো কথা না বলে ভেতরে এসে পড়লাম। তিনি এসে খাটের উপর বসে পড়লেন। এরপর আমাকেও হাতের ইশারায় বসতে বললেন। আমি তার পাশে বসে পড়লাম। আপনি কি খুব চিন্তিত তুর্য? দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে বাড়ির সামনে থামলো। হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করছি আমি আর তুর্য। দুজনের চোখে মুখেই চিন্তার ছাপ। তুর্যের মুখ তো শুকিয়ে গেছে, তার চেহারায় ভয় স্পষ্ট। আর হবে নাই বা কেন? গতকাল তুর্যকে মিফতা ফোন করে বলেছিল দাদিমা নাকি খুব অসুস্থ, এতটাই যে কথা বলতেই পারছে না। তুর্য তো তখন থেকেই কেমন যেন হয়ে গেছে। এটা শুনে তো আমার এক মুহূর্তের জন্য আমি থমকে গিয়েছিলাম। এই তরতাজা মানুষটার কি হলো? এই কথা শোনার পর কি আর না এসে পারা যায়? সকালেই রওনা করেছি আসার জন্য, বিকেল হয়ে গেল আসতে আসতে। বাড়িতে প্রবেশ করেই ছুটে গেলাম দাদিমার ঘরের দিকে, কিন্তু ঘরে গিয়ে থমকে গেলাম আমি। দাদিমা বসে বসে ফল খাচ্ছে, পাশেই বিন্দু আর মিফতা বসে আছে। অবাক কাণ্ড, গতকাল শুনলাম যে মানুষটা অসুস্থ, একদম মরণাপন্ন, আর সে এতটা রিল্যাক্স মুডে বসে ফল খাচ্ছে। তুর্য তাজ্জব বনে গেলেন। আমার কিছু বলার আগেই তিনি বললেন, দাদু তুমি নাকি অসুস্থ? দাদিমা আপেলের টুকরোটা মুখে পুরে বললেন, আমি তো খুব অসুস্থ। আমার নাতি আর নাতবউকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। তাহলে আমি অসুস্থ না? তুর্য ঘরে থাকার সোফার উপর ধপ করে বসে পড়লেন। এরপর বললেন, গতকাল যা বললে তার মানে সব মিথ্যা? এত প্রেশার দিলে? কতটা পথ জার্নি করে আসলাম। দাদিমা হেসে বললেন, মিথ্যা কেন হবে? আমি সত্যি বলেছি। এই বুড়িটা আর কদিন বাঁচবে? বুড়িটাকে ছেড়ে এক একজন এক এক দিকে পড়ে থাকিস। সেই বুড়িটার জন্য তোদের মায়া হয় না? তোদের না হয় আমাকে দেখতে ইচ্ছে হয় না, আমাকে সহ্য হয় না, কিন্তু আমার তো তোদের দেখতে ইচ্ছে হয়, খুব করে ইচ্ছে হয় দেখতে। আর তোরা তোরা গিয়ে পড়ে আছিস এক এক কোণে।
খবর নিস এই বুড়িটার? সেই যে গেছিস, কতগুলো মাস হলো, একবারও এসেছিস? দেখে গেছিস বুড়িটা আছে কিনা কবরে? তুর্য এবার উঠে দাদিমার কাছে বসে পড়লেন, হাত দিয়ে তার মুখ চেপে ধরলেন, বললেন, আমার বুড়িটা বেশ পাজি হয়ে গেছে তো। এসব কথা বললে আমি কিন্তু এখনই জ্যান্ত পুঁতে ফেলবো তোমাকে। দাদিমা বলল, পুঁতে ফেল, ভালোই হবে, এভাবে কষ্ট পেতে হবে না। দাদু, কদিন হলো গেলাম তুমি বলো তো? তুর্য দাদিমাকে জড়িয়ে ধরে বলল, এমন করো কেন বুড়ি? কাজ আছে তো, সেদিকেও তো দেখতে হবে তাই না? তাহলে দেখ, আমাকে দেখার দরকার নেই তোদের। শেষ বয়সে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকবো ভেবেছিলাম, কিন্তু তোরা কি তা দিস? রাগ করো না ডার্লিং। আচ্ছা দেখি এই বুড়িটার জন্য কি করতে পারি। তুর্যের কথায় দাদিমা খানিকটা সন্তুষ্ট হলেন। এরপর তিনি আমাকে বললেন, তুইও ভালো না, আমাকে একটু দেখতে পারিস না, আমার খবর নিস না, আমাকে দেখতেও আসিস না। তোদের আর কি, এই বুড়ির চাওয়ার কোনো দাম আছে তোদের কাছে? আমি হা করে তাকিয়ে থাকলাম। এরপর বললাম, আচ্ছা বলো তো, আমি কি একা আসতে পারি? যার সাথে থাকি সেই যদি না আনে তাহলে আমি কি করব? জিজ্ঞেস করো তো এই লোকটাকে, কতবার আসার কথা বলেছি। আমার কথার মাঝে আমার শাশুড়ি চলে এলেন। তিনি বললেন, হয়েছে হয়েছে, ঝগড়া থামাও। বুঝেছি তো সব দোষ আমার ছেলের, এখন ফ্রেশ হয়ে নাও। মায়ের কথা শুনে তুর্য গিয়ে তার নিকট দাঁড়ালো। মায়ের আঁচল ধরে আদুরে গলায় বলল, দেখো না মা, তোমার ছেলেকে দুজনে মিলে বকছে, একটু কিছু বলে দাও তো। বুড়িটা যেমন তেমন পিচ্চিটা আমাকে একটু শান্তি দেয় না। পিচ্চিটা বেশি পাজি। তার কথায় সবাই হো হো করে হেসে উঠল। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি, মুখে রাগের আভাসও ফুটে উঠেছে। লোকটা কি, হ্যাঁ বললোটা কি? আমি তাকে শান্তি দেই না? আজকে তো তাকে দেখে নিব। আমি রাগে ফুঁসছি। তুর্য আমায় চোখ টিপ দিলেন। মিফতা বলে উঠল, ভাবি, আমার সহজ সরল ভাইটাকে কি করো তুমি? হ্যাঁ, পানিতে চুবাও নাকি তেলে ভাজো? তুর্য বলল, তোকে এত খবর নিতে বলেছি, বেশি পেকে গেছিস তাই না? বিন্দু চুপচাপ এক কোণে বসে আছে, কোনো কথা বলছে না। মুখে তার আনন্দ, কিন্তু তা অপ্রকাশ্য। আমি নিজে থেকেই তাকে বললাম, আপনি কথা বলছেন না যে ভাবি? বিন্দু সহ সবাই আমার মুখের দিকে তাকালো। বিন্দু হেসে দিয়ে উত্তর দিল, দেখছি সবাই কি সুন্দর মজা করছে। আপনিও করুন ভাবি, গোটা পরিবার একসাথে হাসবো, একসাথে কাঁদবো। সবাই মুচকি হাসছে আমার কথায়। বিন্দু বলল, কিন্তু তার আগে তুমি আমাকে আপনি আর ভাবি বলা বন্ধ করো, আমাকে নাম ধরেই ডাকবে। আমি হেসে বললাম, ঠিক আছে। বিন্দু বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। বলে হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমিও হাত বাড়িয়ে দিলাম। আমার ভাগ্যের খেলায় এই মেয়ে তো কোনো দোষ নেই। তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে, এর জন্যই তো আমি তুর্যকে পেলাম। মাথায় করে রাখে আমাকে। রুমের ভেতর যেতেই তুর্য আমাকে হ্যাচকা টান দিলেন। আমি বললাম, আরে আরে কি করছেন কি আপনি? পড়ে যাব তো। পড়লে আমার বুকের মাঝেই পড়বে, আর সেই জায়গাটা তোমার জন্য একেবারে বরাদ্দ। তোমার সেফটি বলতে পারো। আমি বললাম, হয়েছে। কি হয়েছে বউ? আচ্ছা বউ, তুই বিন্দুর সাথে ফ্রেন্ডশিপ করলে যে? তাহলে কি করব? তার মানে তুমি রাহাতকে ভুলে গেছো? আমি তাকে মনে কবে রেখেছিলাম তুর্য? তিনি মুচকি হেসে বললেন, তাও বটে, তাহলে তো তোমার পুরো মন জুড়ে আমি। আমি বললাম, ঝিঝি পোকা। তুর্য হাসলেন। হঠাৎ তিনি আমার কোমর চেপে ধরলেন, বললেন, আচ্ছা মেহু, আমাদের মধ্যে এত দূরত্ব কেন? আমরা কি পারি না এক হতে, ভালোবাসার সাগরে হারিয়ে যেতে? তার কথায় অর্থ বুঝতে বেগ পেতে হলো না আমার। লজ্জায় মাথা নুইয়ে নিলাম। আস্তে আস্তে মিনমিন সুরে বললাম, আমার আরো কিছু সময় লাগবে তুর্য। তিনি হাসলেন। এবার আমাকে শক্ত করে নিচের সাথে পুরোপুরি মিশিয়ে নিলেন। ওনার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। তার গাঢ় নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তিনি আমার কানে ফিসফিসিয়ে বললেন, সময় চাচ্ছ যত ইচ্ছে নাও, দরকার পড়লে সারা জীবন অপেক্ষা করব, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মাথায় আনবে না। শেষের কথাগুলো বেশ কড়া গলায় বললেন তিনি। আমি তার দিকে হ্যাবলার মতো চেয়ে আছি। তিনি আমার দুই গালে হাত রেখে বললেন,